আচ্ছা, মার্কেটিং স্ট্র্যাটেজিতে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি বলুন তো? ডেটার অভাব? একদমই না। আসল সমস্যাটা হলো আমরা ডেটা নিয়ে যেভাবে চিন্তা করি সেই চিন্তার পদ্ধতিটাই। এই আলোচনাতে আমরা দেখব কোন কোন মানসিক ফাঁদ আমাদের সিদ্ধান্তগুলোকে ভুল পথে নিয়ে যায় আর সেখান থেকে বের হওয়ার জন্য একটা নতুন মডেল কেমন হতে পারে। একটা ঘটনা বলি, শুনুন। এক ই-কমার্স কোম্পানির ডেটা সায়েন্টিস্ট, যার কাছে আগের সব ক্যাম্পেইনের একেবারে সঠিক ডেটা ছিল, তিনি খুব কনফিডেন্সের সাথে ক্যাম্পেইন বেছে নিলেন। কিন্তু ফলাফল কি হলো? একেবারে বিপর্যয়। কোম্পানির অনেক বড় একটা লস হয়ে গেল। এই সত্যি ঘটনাটা আমাদের একটা কঠিন সত্যি মনে করিয়ে দেয়। আমাদের সবচেয়ে বড় ভুলগুলো কিন্তু ডেটার অভাবে হয় না, হয় ডেটাটাকে আমরা যেভাবে দেখি বা বিশ্লেষণ করি সেই পদ্ধতির কারণে। আর এখানেই আসল সমস্যাটা লুকিয়ে আছে। আমাদের ব্রেন স্বাভাবিকভাবেই খুব সহজ সরল কারণ আর ফলাফলের সম্পর্ক ভালোবাসে। মানে, এটা করলে ওটা হবে। কিন্তু মার্কেটিংয়ের দুনিয়াটা তো এতটা সরল না। বাস্তবতা আসলে একটা মাকড়সার জালের মতো, যেখানে সিজন, অডিয়েন্স, চ্যানেল, অফার এরকম আরও অনেক কিছু একে অপরের সাথে জড়িয়ে আছে। যে কোনো একটা সুতোয় টান পড়লে পুরো জালে তার প্রভাব পড়ে। চলুন তাহলে প্রথম যে ভুলটা আমরা করি সেটার সাথে পরিচিত হওয়া যাক। এটাকে বলা হয় লিনিয়ার থিঙ্কিং বা রৈখিক চিন্তা। এটা হলো আমাদের ব্রেনের একটা ডিফল্ট মোডের মতো, যেটা সবসময় একটা সহজ আর সোজা সাপটা রাস্তা খোঁজে। কিন্তু মার্কেটিংয়ের মতো জটিল জগতে এই সরল পথের খোঁজই কিন্তু বড় বড় স্ট্র্যাটেজিক ভুলের কারণ হয়ে দাঁড়ায়। তো এই ফাঁদ থেকে বের হওয়ার উপায়টা কি? এর সমাধান হলো মেটা মডেল ব্যবহার করা। এর মানে হলো যে কোনো অ্যানালিটিক্যাল টুল বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করার আগে নিজের চিন্তার পদ্ধতিটাকে ঠিক করে নেওয়া। আমাদের প্রথম মেটা মডেলটার নাম হলো নন লিনিয়ারিটি বা অরৈখিকতা। মানে, এটা মেনে নেওয়া যে জগৎটা সরল রেখায় চলে না। আচ্ছা, অনেক তো থিওরির কথা হলো। এবার চলুন দেখি এটাকে বাস্তবে কিভাবে কাজে লাগানো যায়। এই যে জটিলতার কথা বললাম, এটাকে কিভাবে একটা কার্যকর কৌশলে পরিণত করা যায়। চলুন আপনার মার্কেটিংয়ের এই জালটাকে ম্যাপ করার পদ্ধতিটা শিখে নিই। আপনার মার্কেটিং ওয়েবটা ম্যাপ করার জন্য খুবই সহজ। মাত্র ৩টা ধাপ। ১ নম্বর, আপনার ক্যাম্পেইনকে প্রভাবিত করতে পারে এমন সব ভ্যারিয়েবল বা প্রভাবক নিয়ে ব্রেইনস্টর্ম করুন। সব একসাথে এক জায়গায় লিখুন। ২, এবার এদের মধ্যে কোনটা কোনটার সাথে যুক্ত সেই সংযোগগুলো আঁকুন। আর ৩ নম্বর, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর সংযোগগুলো আঁকতে গিয়ে আপনি যে ফাঁকগুলো খুঁজে পাবেন সেগুলো চিহ্নিত করুন। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন, একটা মার্কেটিং ক্যাম্পেইনের জন্য কিছু ভেরিয়েবল হতে পারে। আপনার অডিয়েন্স কারা, কোন সিজনে ক্যাম্পেইনটা চলছে, কোন চ্যানেলে বিজ্ঞাপন দিচ্ছেন, ক্যাম্পেইনের কন্টেন্টটা কি অফার দিচ্ছেন, এমনকি ডেটা অ্যাট্রিবিউশন মডেলটাও একটা বড় ভেরিয়েবল। এর যে কোনো একটা কিন্তু পুরো ক্যাম্পেইনের ফলাফল পাল্টে দিতে পারে। এই ম্যাপিং প্রসেসের আসল মজাটা কি জানেন? এটা আমাদের নিজেদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর ঠিক এই ম্যাপটা করতে গেলে দেখবেন একটা আহা মোমেন্ট আসবে। হয়তো হঠাৎ করেই আবিষ্কার করবেন, আরে, আমরা তো ক্যাম্পেইনটা চালানোর আসল খরচটাই হিসাবে ধরিনি। এই কাজটা আমাদের সম্পূর্ণ ছবিটা দেখতে বাধ্য করে, যা আমরা প্রায় এড়িয়ে যাই। ওকে, এবার আসি আমাদের দ্বিতীয় বড় ভুলটার কথায়। এটা প্রায়ই আমাদের স্ট্র্যাটেজি মিটিংগুলোতে হয়ে থাকে। আমি এটাকে বলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং বা সাদা কালো চিন্তা। আচ্ছা, আমাদের কি সত্যি ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর লিড জেনারেশন এই দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে? কিংবা ধরুন, তাড়াতাড়ি কাজ শেষ করা আর কোয়ালিটি ঠিক রাখা, এই দুটোর মধ্যে কি সবসময় একটাকে ছাড় দিতেই হবে? এই যে এটা অথবা ওটার ফাঁদ, এটা আসলে আমাদের চিন্তার একটা বড় দুর্বলতা থেকে আসে। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। বাইনারি বা সাদা-কালো চিন্তা আমাদের ভাবায় যে কোনো কিছুর ফল হয় ভালো, না হয় খারাপ, হয় সফলতা, না হয় ব্যর্থতা। কিন্তু গ্রে থিঙ্কিং আমাদের শেখায় যে বাস্তবতা আসলে একটা বর্ণালীর মতো, আর সেরা সমাধানগুলো প্রায় এই সাদা আর কালোর মাঝখানে ধূসর জায়গাটায় লুকিয়ে থাকে। তবে একটা জিনিস পরিষ্কার করে দিই, গ্রে থিঙ্কিং মানে কিন্তু কোনো দুর্বল আপোষ করা না। এটা আসলে একটা উঁচু স্তরের স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা, যা আপাত দৃষ্টিতে দুটো বিরোধী মনে হওয়া লক্ষ্যকে একসাথে পূরণ করার জন্য নতুন আর কার্যকর সমাধান খুঁজে বের করে। এর জন্য সত্যিকারের ক্রিয়েটিভিটি দরকার হয়। একটা দারুণ নিয়ম মনে রাখতে পারেন। যখনই কোনো সিদ্ধান্তকে মনে হবে এটা হয় এটা না হয় ওটা,
মতো একটা সাদা-কালো পছন্দ, তখনই সেটাকে একটা রেড ফ্ল্যাগ বা সতর্ক সংকেত হিসেবে ধরে নিন। এর মানে হল সমস্যাটা নিয়ে আপনার বোঝাপড়া এখনও সম্পূর্ণ হয়নি এবং আপনার আবার অরৈখিক ম্যাপিংয়ে ফিরে যাওয়া উচিত। চলুন এবার আমাদের শেষ এবং হয়তো সবচেয়ে কমন ভুলটা নিয়ে কথা বলি। সেটা হলো যে কোনো সাফল্য বা ব্যর্থতার জন্য শুধুমাত্র একটা কারণকে দায়ী করার প্রবণতা। আমরা অনেকেই তো অকামের রেজা প্রিন্সিপালের কথা শুনেছি, তাই না? যে অনেকগুলো ব্যাখ্যার মধ্যে সবচেয়ে সহজটাই সাধারণত ঠিক হয়। এটা অনেক সময় আমাদের অহেতুক জটিলতা থেকে বাঁচিয়ে দেয়, ঠিক আছে? কিন্তু এই সরলতার প্রতি ভালোবাসা যখন একটা বায়াসে পরিণত হয়, তখনই বিপদ। আমরা একে বলি ওকামের বায়াস, মানে একটা জটিল সমস্যার উপর জোর করে একটা খুব সহজ কারণ চাপিয়ে দেওয়া। সত্যি বলতে মার্কেটিংয়ের জগতে প্রায় কোনো কিছুই একটা মাত্র কারণে ঘটে না। দেখুন, মেডিকেলের জগতে এই অতি সরলীকরণের বিরুদ্ধে একটা বিখ্যাত কথা আছে, হিকেমের ডিকটাম। একজন রোগীর যতগুলো খুশি রোগ থাকতে পারে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে বাস্তবতা আমাদের বোঝার সুবিধার জন্য সহজ হতে বাধ্য নয়। মার্কেটিংও ঠিক তাই। তাই দিন শেষে মনে রাখবেন, যে কোনো স্ট্র্যাটেজিক সিদ্ধান্তে ৯০% কাজই হল সমস্যাটাকে ঠিকভাবে বোঝা আর এর জটিল গঠনটা ধরতে পারা। একবার যদি আপনি সেটা করতে পারেন, দেখবেন সমাধানটা প্রায় নিজে থেকেই আপনার সামনে চলে আসবে। শেষ করার আগে এই প্রশ্নটা একটু ভাবুন তো, আপনাদের টিমে কোন সহজ উত্তরটা আপনাদের স্ট্র্যাটেজিকে আটকে রেখেছে? কোন হয় এটা না হয় ওটা, এর চিন্তা আপনাদেরকে একটা আরও ভালো, আরও কার্যকর গ্রে সমাধান খুঁজে পেতে দিচ্ছে না?